আপনাদের পড়ে শোনাচ্ছি জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ চতুর্থ পর্ব। সপ্তম অধ্যায়। 3 দিন ধরে বাতাস চঞ্চল এলোমেলোভাবে বইল, তারপর অবশেষে অনুকূল আয়নবায়ুর দেখা মিলল। হাঁটুর ব্যথা সত্ত্বেও সে রাতে বেশ ভালো ঘুম হয়েছিল। ভোরবেলা ডেকে এসে দেখলাম আমাদের জাহাজ ফেনিল সমুদ্রের বুক চিরে ভরা পালে স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলেছে। কি যে ভালো লাগলো আমার! আমরা সারা দিন পাল তুলে জাহাজ চালালাম, সারা রাত, তার পরের দিন এবং তারপর দিনের পর দিন। প্রবল অচঞ্চল অনুকূল হাওয়া যেন আমাদের পেছন থেকে সামনের দিকে ঠেলে নিয়ে গেল। মনে হলো জাহাজ যেন আপনা থেকে চলেছে। পাল আর মাস্তুলের দড়িদড়া নিয়ে কোনো রকম টানা হ্যাচড়া নেই, অস্থির ছুটোছুটি নেই। খালাসিদের যেন কোনো কাজই নেই, শুধু ঠিকমতো হাল ধরে থাকা। রাত্রিবেলা সূর্য ডোবার পর পালের কাপড় একটু শিথিল করে দেয়া এবং সকালে শিশির ভেজা কাপড় শুকিয়ে গেলে তাকে আবার টান টান করে বেঁধে দেয়া, ব্যাস ওই পর্যন্ত। আমরা একটানা দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলাম, কখনো 10 নট, কখনো 12 নট, কখনো 11 নট। উত্তর পূর্ব দিক থেকে হাওয়া বাধাহীনভাবে প্রবাহিত হতে লাগলো এবং আমরা 24 ঘন্টার প্রায় 250 মাইল করে পথ অতিক্রম করতে লাগলাম। যে হারে আমরা সান ফ্রান্সিসকোতে পেছনে ফেলে সফেন সমুদ্রের বুক চিরে উষ্ণ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তাতে আমার মন একই সঙ্গে বেদনা ও আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল। প্রতিদিনই শীতের তীব্রতা কেটে গিয়ে আবহাওয়া উষ্ণ হয়ে উঠছিল। দুপুরবেলা খালাসিরা ডেকে আসতে আরম্ভ করল খালি গায়ে। পরস্পরের গায়ে মাথায় বালতির পর বালতি পানে ঢেলে দিতে লাগল। উড়ুক্কু মাছ দেখা দিল। রাতের বেলায় প্রহরারত খালাসিরা ডেকে লাফিয়ে নেমে হুটুপুটি করে সেগুলো ধরল। সকালবেলায় যথোপযুক্ত উৎকোচ প্রদানের পর টমাস মাগ্রিসকে সেই মাছ ভেজে খালাসিদের পরিবেশন করতে দেখা গেল। সারা ডেক ভাজা মাছের মিষ্টি গন্ধে পূর্ণ হয়ে উঠল। আর ওইদিকে এক প্রান্তে বসে জনসন সমুদ্রের বুক থেকে লাফিয়ে ওঠা ঝকঝকে কান্তিমান শুশুক মাছ ধরল আর তার ভাগ দিল সকল খালাসিকে। জনসন অবসর পেলেই হয় সেখানে ব্যস্ত দেখা গেল, নয়তো দেখা গেল যে সামনের দিকে চুপ করে দাঁড়িয়ে সে নির্নিমেষ নেত্রে ভরা পালে পানি কেটে ধাবমান গোষ্ঠের অগ্রগতি লক্ষ্য করছে। তার দু চোখে উদ্দীপনা, বিস্ময় আর প্রশংসার দ্যুতি। তার চলাফেরায় কেমন একটা আচ্ছন্নের মতো ভাব। দু চোখে অদ্ভুত এক উল্লাসের দীপ্তি নিয়ে সে ফুলে ফেঁপে ওঠা পালের দিকে তাকিয়ে থাকে, ফেনিল তরঙ্গপুঞ্জ লক্ষ্য করে। তরল ভঙ্গুর পাহাড়ের মালার ওপর দিয়ে কি স্বচ্ছন্দ গতিতে জাহাজ অবলীলাক্রমে এগিয়ে চলেছে তা তাকিয়ে তাকিয়ে দেখে। সেই সব দিন আর রাত্রি একটা বিচিত্র আনন্দ আর বিস্ময়ে পরিপূর্ণ ছিল। আমার একঘেয়ে কাজের মধ্যে বিশ্রামের অবসর ছিল খুবই কম, তবু তার মধ্যে থেকে একটু সময় পেলে আমি এই ঐশ্বর্যের সীমাহীন সম্ভারের দিকে দুটি অপলক চোখ মেলে তাকিয়ে থাকতাম। পৃথিবীর বুকে যে এমন দৃশ্য আছে তা আমি আগে স্বপ্নেও কল্পনা করিনি। ওপরে নিষ্কলঙ্ক নীল আকাশের বিস্তার, সমুদ্রের মতোই নীল আর দিকচক্রবালের চারধারে পেঁজা তুলোর মতো হালকা সাদা মেঘের পুঞ্জ। তার রং কখনো বদলায় না, তা নড়ে না চড়ে না, যেন নিখুঁত নীলার আকাশে রূপোর কোনো অপরূপ জড়োয়া কাজ। এক রাত্রির কথা আমি ভুলব না। তখন নিজের বাঙ্কে আমার ঘুমিয়ে থাকার কথা, কিন্তু আমি সামনের দিকে নিশ্চল হয়ে শুয়ে থেকে সাদা ঢেউয়ের মধ্যে দিয়ে আমাদের জাহাজের তরতর করে পথ চলা দেখছিলাম। আমার মনে হলো যেন একটা ঝর্ণা কুলকুল করতে করতে শ্যাওলাপাড়া উপলখণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। সেই সঙ্গীতের মোহময় সুর আমাকে যেন সবকিছু ভুলিয়ে দিয়ে কোন অচিনপুরে টেনে নিয়ে গেল। আমি তখন আর কেবিন বয় বুদ্ধু নই। 33 বছর যে বইয়ের জগতে স্বপ্ন দেখে কাটিয়ে দিয়েছে সেই ভ্যান উইডেন নই। কিন্তু পেছন বাঘা লার্সেনের গলার শব্দে আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম। সে কণ্ঠস্বর ভুল করার নয়, তার মধ্যে একটা নিঃসংশয় দৃঢ়তা, এবং যে কবিতাটি সে আবৃত্তি করছিল তার রসবোধের অন্তরঙ্গতা দ্বিধাহীনভাবে ধরা পড়েছিল। সে আবৃত্তি করছিল, ও দ্য ব্লেজিং ট্রফিক নাইট, when the wakes wilt of light that holds the hot sky tame, and the steady forefoot snores through the planet-powdered floors, where the scared whale flukes in flame,
Her plates are scared by the sun, dearless, and her tops are turned with the dew. For we are booming down on the old trail, our own trail, the out trail. We are sagging south on the long trail, the trail that is always new. আবৃত্তি শেষ করে পরিবেশ আর বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে একটুখানি থেমে এসে বলল, তারপর বুদ্ধু, কেমন লাগছে তোমার? আমি তার মুখের দিকে তাকালাম। সে মুখ আলোয় উদ্ভাসিত সমুদ্রের মতো। তারার আলোয় তার দু চোখে চিকচিক করছিল। আমি শীতল নিরুত্তাপ গলায় বললাম, আপনি যে এত উৎসাহিত বোধ করছেন তাই আমার কাছে বিস্ময়কর বলে মনে হচ্ছে। কেন? সে চিৎকার করে উঠল, এই তো বেঁচে থাকা, এই তো জীবন, যা হচ্ছে সস্তা এবং মূল্যহীন। তার কথাই আমি তার মুখের ওপর ছুঁড়ে মারলাম। সে সশব্দে হেসে উঠল। এই প্রথম আমি তার গলায় একটা অকপট খুশির স্পর্শ পেলাম। আহ, জীবন যে কি বস্তু তা আমি কেমন করে তোমাকে বোঝাবো, কেমন করে তা আমি তোমার মাথায় ঢোকাবো? অবশ্যই জীবন মূল্যহীন, একমাত্র তার নিজের কাছে ছাড়া। এবং আমি তোমাকে বলছি যে এই মুহূর্তে আমার জীবন বেশ মূল্যবান আমার কাছে। এ অমূল্য। অবশ্য তুমি বলবে যে আমি বড় বেশি চড়া দাম ধরেছি, কিন্তু কি করব? আমার মধ্যে যে জীবন রয়েছে সেই জীবনই যে এই মূল্যায়ন করে দিচ্ছে। তার ভেতরের ভাবনা রাশিকে ভাষায় যথার্থ রূপ দেবার জন্যে সে একটু থামল। তারপর আবার বলে চলল, জানো, একটা আশ্চর্য উদ্দীপনায় আমার সারা অন্তর পূর্ণ হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন অনাদি অনন্তকাল আমার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, যেন সমস্ত ক্ষমতা আমার করায়ত্ত। কোনটা সত্য, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, সব আমি জানি। আমার দৃষ্টি স্বচ্ছ আর সুদূর প্রসারী। আমি যেন প্রায় ঈশ্বরে বিশ্বাস করতে পারি। কিন্তু এবং এইখানে তার কণ্ঠস্বর বদলে গেল। তার মুখ থেকে আলোর আভা অপসৃত হল। কিন্তু আমার এই যে বর্তমান অবস্থা, এটা কি? এই বাঁচার আনন্দ, এই জীবনের উল্লাস, এই অনুপ্রেরণা, যখন হজমের কোনো গোলমাল থাকে না, যখন বেশ ক্ষুধার উদ্রেক হয়, যখন সবকিছু সুন্দর সুষম তালে চলতে থাকে, তখনই তো আমরা এই অবস্থার সাক্ষাৎ পাই। জীবনের এই উৎকচ, রক্তের এই মদ, গ্যাজানো রসের এই ফুটন্ত বুদ্বুদ, এটাই কোনো মানুষকে আধ্যাত্মিক সাধনায় উদ্বুদ্ধ করে, অন্য কোনো মানুষকে ঈশ্বরের দর্শন দেয়, অথবা দর্শন না পেলে তাকে সৃষ্টি করার প্রেরণা যোগায়। এটুকুই সব। জীবনের মত্ততা, পিচ্ছিল পিণ্ডের আকুপাকু, যে জীবন নিজের প্রাণের সচেতনতার উল্লাসে উন্মত্ত, তার অসংবদ্ধ প্রলাপ। বাহ, মাতাল যেমন দাম দেয়, আমাকেও আগামীকাল এর জন্য তেমনি করে দাম দিতে হবে। এবং আমার চেতনায় স্পষ্ট হয়ে ফুটে উঠবে এই জ্ঞান যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। খুব সম্ভব এই সমুদ্রের বুকেই আমার সব আঁকুপাকু থেমে যাবে। সমুদ্রের আরও হাজারো নোংরা জিনিসের সঙ্গে আমি একাত্ম হয়ে মিশে যাব। আমার মৃতদেহের মাংস ঠুকরে ঠুকরে খাবে অন্য কোনো প্রাণী। হয়তো কোনো মাছের কানকো আর ফুসফুসে শক্তি আর গতি সঞ্চার করবে আমার মাংসপেশি। বাহ, চমৎকার! মদ ইতিমধ্যেই বিবর্ণ আর বিস্বাদ হয়ে গেছে। সেই তরল সোনালির রং উবে গেছে, উচ্ছল ফেনা মিয়ে এসেছে। যেমন অকস্মাৎ সে এসেছিল তেমনি অকস্মাৎ সে চলে গেল। তার গতিভঙ্গির মধ্যে দেখলাম বাঘের নিঃসংশয় মসৃণ শক্তিমান চলার ছন্দ। আমাদের জাহাজ সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলেছে। পানির বুক কেটে জাহাজের চলার কুলকুল শব্দ আমার কানে মনে হলো অবিকল কারো নাসিকা গর্জনের মতো। সেই শব্দ শুনতে শুনতে আমি বাঘা লার্সেনের উদাত্ত উল্লাস থেকে গভীর হতাশায় নিমজ্জনের প্রভাব ধীরে ধীরে কাটিয়ে উঠলাম। ঠিক সেই সময় জাহাজের অন্য একটি অংশ থেকে কোনো খালাসি সুমিষ্ট গানের স্বর ভেসে এলো। ওহ, আই এম দ্য উইন্ড দ্য seamen love. I am steady and strong and true. They follow my track by the clouds above, over the fathomless trophic blue. Through daylight and dark I follow the bark. I keep like a hound or her trail. I'm strongest at noon, yet under the moon I stiffen the bunt of her sail. অষ্টম অধ্যায়। মাঝে মাঝে বাঘা লার্সেনের বিচিত্র মনোভাব এবং খামখেয়ালিপনা দেখে আমার মনে হয়েছে যে সে উন্মাদ, অন্তত অর্ধ উন্মাদ। অন্য সময় আবার মনে হয়েছে যে সে একজন বিরাট লোক,
একটা মস্ত বড় প্রতিভা, শুধু পূর্ণ পরিণতি লাভ করতে পারেনি। আর সব শেষে আমার স্থির বিশ্বাস জন্মেছে যে সে হলো আদিম মানুষের নিখুঁত প্রতিনিধি। ভুলক্রমে 1000 বৎসর কিংবা 1000 পুরুষ দেরিতে জন্মগ্রহণ করেছে, এবং সেই হেতু চরম সাফল্যের পথে অগ্রসরমান এই সভ্যতার বর্তমান শতাব্দীতে সে সময়ের দিক থেকে একটি খাপছাড়া ব্যতিক্রম। নিঃসন্দেহে সে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একজন উগ্র প্রতিভু। আর সে একাকী, নিঃসঙ্গ। তার সঙ্গে জাহাজের অন্য কারো কোনো সহমর্মিতা নেই। তার প্রচণ্ড দৈহিক শক্তি ও মনের জোরই তাকে অন্য সবার কাছ থেকে আলাদা করে রেখেছে। ওরা সবাই তার কাছে কতকটা শিশুর মতো। শিকারীরাও এর ব্যতিক্রম নয়। ওদের সঙ্গে সে নিজেকে ইচ্ছে করে ওদের স্তরে নামিয়ে নিয়ে আসে। কুকুরছানার সঙ্গে খেলা করার সময় মানুষ যেমন করে থাকে, কতকটা সেই রকম। কিংবা দেহ ব্যবচ্ছেদকারীর মতো নিষ্ঠুরভাবে সে তাদের খোঁচায়, তাদের মানসিক প্রক্রিয়ার গলিঘুঁজি আবিষ্কার করতে প্রয়াস পায়, তাদের আত্মার রহস্য উদ্ঘাটন করতে সচেষ্ট হয়। বাঘা লার্সেনকে আমি খাবার টেবিলে বহুবার ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো শিকারীকে অপমান করতে দেখেছি। স্থির নিষ্পলক চোখে সে তাকিয়ে রয়েছে। সে সঙ্গে অপমানিত লোকটির কি প্রতিক্রিয়া হয়, সে কি উত্তর দেয়, কেমনভাবে ক্ষেপে ওঠে, কৌতূহলী চোখে বাঘা লার্সেন তা লক্ষ্য করেছে। আমি ব্যাপারটা বুঝতাম। নিরাসক্তভাবে বাইরে দাঁড়িয়ে আমার কাছে তার সে কৌতূহলকে অনেক সময় নিতান্ত হাস্যকর মনে হতো। তাকেও আমি প্রায়ই চটে উঠতে দেখেছি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সেই সব ক্রোধের অভিব্যক্তি অকপট নয়, অনেক সময় পরীক্ষামূলক, বেশিরভাগ সময় তা ভান, একটা বিশেষ ভঙ্গি মাত্র। লোকজনের সঙ্গে ব্যবহারের সময় ওই ভঙ্গিকে সে ইচ্ছে করে আপন করে নিয়েছে। মৃত মেটের ঘটনা ছাড়া আমি সম্ভবত ওকে কখনো সত্যিকার রেগে উঠতে দেখিনি। আর তার অকপট ক্রোধের মূর্তি দেখার কোনো সাধও আমার নেই। তার খেয়ালিপনা প্রসঙ্গে টমাস মার্গ্রিসকে নিয়ে একটা ঘটনার উল্লেখ করব, এবং সেই সঙ্গে ইতপূর্বে 2-1 বার উল্লেখ করেছি এরকম একটি ঘটনার ইতি টানব। তখন দুপুরের খাওয়া হয়ে গেছে। আমি কাপ্তানের কেবিন ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখছি। এমন সময় দেখলাম সিঁড়ি বেয়ে বাঘা লার্সেন আর টমাস মার্গ্রিস নেমে এলো। কেবিনের সঙ্গে বাবুর্চির ছোট একটা কুঠুরি ছিল বটে, কিন্তু কাপ্তানের কেবিনে তাকে কখনো দেখা যেত না। বড়জন খুব দরকারের সময় দিনের মধ্যে 2-1 বার একটু ঢুঁ মেরেই সে অন্তর্হিত হতো। বাঘা লার্সেনকে বেশ প্রফুল্ল গলায় বাবুর্চিকে উদ্দেশ্য করে বলতে শুনলাম, তাহলে ন্যাপ খেলতে জানো তুমি? অবশ্য তুমি ইংরেজ, সেই হিসেবে এটা তোমার জানা থাকাই স্বাভাবিক। আমি নিজেও বিলেতি জাহাজের খেলাটা প্রথম শিখি। টমাস মার্গ্রিসকে দেখে মনে হলো সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। কাপ্তানের সঙ্গে এভাবে ভাইয়াচারি করছে, কি কাণ্ড! জীবনে যে স্তর থেকে সে উঠে এসেছে তা যে রীতিমতো সম্ভ্রান্ত, সেটা বোঝাবার জন্য মার্গ্রিস প্রাণান্তকর চেষ্টায় ব্রতী হল। নানা রকম চালিয়াতির আশ্রয় নিল। এর হাস্যকর দিকটি চোখে না পড়লে ঘেন্নায় আমি বমি করে ফেলতাম। সে আমার উপস্থিতি পুরোপুরি উপেক্ষা করল। অবশ্য আমার ধারণা তার মনের ওই উত্তেজিত অবস্থায় আমাকে সে দেখেইনি। ওর হালকা পানসে চোখ গ্রীষ্মের অলস সমুদ্রের মতো চকচক করছিল। কিন্তু কি সুখ স্বপ্ন সে ওই চোখ দিয়ে দেখছিল তা আমার কল্পনার বাইরে। টেবিলে বসতে বসতে বাঘা লার্সেন বলল, বুদ্ধু, তাসের প্যাকেট দাও, আর দেখো আমার বার্থে সিগার আর হুইস্কি আছে। আমি সব জিনিসপত্র নিয়ে কেবিনে ফিরে এসে শুনলাম বাবুর্চি দেদার চাল দিচ্ছে। মোটা ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করছে যে সে প্রকৃতপক্ষে সম্ভ্রান্ত বংশের ভদ্র সন্তান। নানা কারণে আজ তার এই অবস্থা। তার জীবন রীতিমতো রহস্যে আবৃত। ইংল্যান্ডের বাইরে বাইরে থাকার জন্য কোনো একটা বিশেষ মহল থেকে সে মোটা টাকা পায়। এইসব নানান গল্প। আমি ছোট্ট লিকার গ্লাস এনেছিলাম, সাধারণত তাই ব্যবহার করা হয়, কিন্তু বাঘা লার্সেন ভ্রুকুটি করে মাথা নাড়ল, ইঙ্গিতে বড় গ্লাস আনতে বলল। তারপর দুটো গ্লাসই 2/3 ভর্তি করে দিল নির্জলা হুইস্কি দিয়ে। টমাস মার্গ্রিস হাসি মুখে তার গ্লাস হাতে নিল। তারপর দুজনে গ্লাস ঠোকাঠুকি করে সিগার ধরিয়ে তাস ভাঁজ করতে করতে খেলায় মন দিল। টাকা দিয়ে খেলা, বাজির অঙ্ক ওরা বাড়িয়ে দিল, আর মদ খেতে লাগলো। নির্জলা ফুরিয়ে যেতেই আমি নতুন মদ এনে রাখতে লাগলাম। বাঘা লার্সেন চুরি করছিল কিনা জানি না, তার পক্ষে সেটা মোটেই অসম্ভব নয়, কিন্তু সে ক্রমাগত জিততে লাগলো। বাবুর্চি বহুবার তার আস্তানায় ফিরে গিয়ে নতুন টাকা নিয়ে এলো। প্রত্যেকবার যাচ্ছিল বটে, কিন্তু কোনোবারই বেশি টাকা নিয়ে আসছিল না। ক্রমে তার ব্যবহারে বিষণ্ণ ভাবালুতা ছোঁয়াচ লাগলো,
অন্তরঙ্গ বন্ধুত্বের সুর দেখা দিল। ভালো করে তাসও আর সে খেলতে পারছিল না, সোজা হয়ে বসতেও পারছিল না। এক পর্যায়ে আবার টাকা আনবার জন্য নিজের বাঙ্কে যাবার আগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার তৈলাক্ত আঙুল বাঘা লার্সেনের কোটের বোতামের ছিদ্রে ঢুকিয়ে সে বিড়বিড় করে বলল, টাকা আছে আমার, তোমাকে বলছি আরও টাকা আছে। আমি? বাবা ভদ্রলোকের ছেলে। বাঘা লার্সেন ওর সঙ্গে সমানে মদ খেয়ে চলেছিল। সম্ভবত নিজের গ্লাসে মদ ঢালবার সময় সে মাগরিজের চেয়ে বেশি ভর্তি করেই ঢালত, কিন্তু তার কোনো ভাবান্তর দেখা গেল না। এমনকি বাবুর্চির কাণ্ডকারখানা দেখেও তার মুখে কোনো কৌতুকের চিহ্ন ফুটে উঠল না। অবশেষে ভদ্রলোকের মতো সে হাঁটতে জানে এই কথা জোর গলায় বলতে বলতে মাগরিজ শেষ কর্পদকটুকু বাজি ধরল এবং সে দানও হারল। তারপর মাথা নিচু করে সে কাঁদতে বসল। বাঘা লার্সেন কৌতূহলী দু চোখ মেলে ওর দিকে কিছুক্ষণ তাকালো, যেন ওকে খুঁচিয়ে কাটাছেঁড়া করে দেখবে। কিন্তু তারপর মনে হলো সে ত্যাগ করল। বোধহয় ভেবে দেখল যে মাগরিজের মধ্যে খুঁচিয়ে দেখার মতো আর কিছু অবশিষ্ট নেই। তখন আমার দিকে ফিরে প্রচুর সৌজন্যের সঙ্গে সে বলল, বুদ্ধু, মিস্টার মাগরিজকে একটু ধরে নিয়ে যাও, ওর শরীরটা খারাপ লাগছে। তারপরে একটু থেমে নিচু গলায়, যেন শুধু আমি শুনতে পাই এভাবে বলল, আর জনসনকে বলো ওর মাথায় যেন কয়েক বালতি সমুদ্রের ঠান্ডা নোনা পানি ঢেলে দেয়। আমি ডেকের ওপর দুই খালাসির হেফাজতে মাগরিজকে ছেড়ে দিলাম। ওদেরকে ব্যাপারটা বলতেই তাদের সমস্ত মুখ হাসিতে ভরে গেল। মিস্টার মাগরিজ তখনও ঘুম জড়ানো গলায় জড়িত কণ্ঠে বলছে যে সে একজন খাঁটি সম্ভ্রান্ত বংশের সন্তান। কিন্তু আমি নিচে নেমে আসবার পথে সিঁড়িতে থাকতেই তার তীব্র আর্তনাদ শুনলাম। তার গায়ে মাথায় তখন সবে প্রথম বালতির পানি উপুর করে ঢেলে দেয়া হয়েছে। বাঘা লার্সেন কত টাকা জিতেছে গুনে দেখছিল। বলল, পুরোপুরি $185, ঠিক যা ভেবেছিলাম। জাহাজে উঠে আসার সময় ওর পকেটে 1 পয়সাও ছিল না। আমি সাহস করে বলে উঠলাম, আর আপনি যে টাকা জিতেছেন সে টাকাটা আমার, স্যার। বাঘা লার্সেন রহস্য ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলল, বুদ্ধু, একটু ব্যাকরণের ভুল হলো, তোমার বলা উচিত ছিল টাকাটা আমার ছিল। আমি বললাম, প্রশ্নটা ব্যাকরণের নয়, নীতির। প্রায় মিনিট খানেক সে চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে শান্ত গম্ভীর গলায় কথা বলতে আরম্ভ করলো। গলার স্বরে একটু অদ্ভুত বিষণ্ণতার রেশ মাখানো। জানো বুদ্ধু, এই প্রথম আমি কোনো মানুষের মুখে নীতি কথাটি শুনলাম। এই সারা জাহাজে শুধু তুমি আর আমি এই কথাটির মানে জানি। একটু থেমে সে আবার বলল, কোনো এক সময় ভেবেছিলাম যে যারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে তাদের সান্নিধ্য ও সাহচর্যে আমার জীবন কাটবে। যে জীবনের পরিবেশে আমার জন্ম তার মধ্যে থেকে নিজেকে উন্নীত করে তাদের পর্যায়ে আমি উঠে আসব। অথচ এই প্রথমবারের মতো আমি নীতি কথাটি উচ্চারিত হতে শুনলাম। কিন্তু এ সমস্ত অবান্তর ও অপ্রাসঙ্গিক। প্রশ্নটি ব্যাকরণের নয়, নীতিরও নয়, একান্ত বাস্তব তথ্যের। আমি বললাম, যতটুকু বুঝতে পারছি বাস্তব তথ্য হলো এই যে টাকাটা এখন আপনার হাতে। তার মুখে হাসি রেখা ফুটে উঠল। আমার চিন্তাশক্তির স্বচ্ছতায় যেন সে খুশি হয়েছে। আমি এবারে বললাম, কিন্তু আসল প্রশ্ন আপনি এড়িয়ে যাচ্ছেন। সে প্রশ্ন ন্যায় নীতির। তার মুখে এবার একটা বাঁকা হাসি ফুটল। বলল, আচ্ছা, তাহলে এইসব ন্যায় অন্যায় তুমি এখনো আস্থা রাখো? কেন, আপনি রাখেন না? একটুও না? না, একটুও না। জোর যার মুলুক তার, এটাই সব। দুর্বলতা হলো অন্যায়, কিংবা বলা যেতে পারে যে শক্তিমান হওয়াটাই উত্তম, দুর্বল হওয়া পাপ। কিংবা আরও ভালো করে এই বলা চলে যে শক্তিমান হওয়াটা আনন্দদায়ক, কারণ তাতে অনেক লাভ, আর দুর্বল হওয়াটা বেদনাদায়ক, কারণ তাতে অনেক ক্ষতি। এই মুহূর্তে টাকাটা হাতের মুঠোয় পেয়ে আমি বেশ আনন্দ পাচ্ছি। টাকাটা পাওয়ার পর এখন যদি তা আমি তোমাকে দিয়ে দিই এবং এর ওপর আমার অধিকারের আনন্দটুকু স্বেচ্ছায় বিসর্জন দেই, তাহলে আমি নিজের ওপর অবিচার করব। আমি প্রতিবাদ করে বললাম, কিন্তু টাকাটা আমাকে না দিয়ে আপনি আমার ওপর অবিচার করছেন। মোটেই নয়, কেউ কার ওপর অবিচার করতে পারে না। একজন লোক শুধু তার নিজের উপরই অবিচার করতে পারে। আমার মতে যখনই আমি অন্যের স্বার্থের কথা বিবেচনা করি তখনই আমি নিজের ওপর অন্যায় করি। কেন তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? গ্যাজানো রসের যে দুটো পিণ্ড পরস্পর গোগ্রাসে গিলে ফেলবার প্রাণান্তকর প্রয়াসে মগ্ন, তারা কিভাবে একে অন্যের প্রতি অবিচার করতে পারে? শুধু অন্যকে গ্রাস করার চেষ্টা করা এবং অন্য কেউ যেন তোমাকে গ্রাস না করে ফেলে তার জন্য সচেষ্ট হওয়া, এটা তাদের জন্মগত ঐতিহ্য। এই নীতি থেকে বিচ্যুত হয়েই তারা অপরাধ করে। তাহলে আপনি
অ্যালট্রুইজমে বিশ্বাস করেন না? আমি জিজ্ঞাসা করলাম। তার মুখের ভাব দেখে মনে হলো শব্দটি তার অপরিচিত নয়। একটুক্ষণ চিন্তা করে সে বলল, পারস্পরিক সহযোগিতার সঙ্গে এর যোগ আছে, তাই না? এতদিনে এতে আর আমি অবাক হই না। তার শব্দভাণ্ডারে মাঝে মাঝে এই ধরনের ফাঁক আমি আগেও লক্ষ্য করেছি। সে ছিল অক্ষরে অক্ষরে নিজের চেষ্টায় শিক্ষিত মানুষ। কারো কাছ থেকে কোনো রকম নির্দেশ বা পরিচালনা ছাড়া সে পড়াশোনা করেছে। তার জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করে তুলেছে। সে বহু বিষয় নিয়ে ভেবেছে অনেক, কিন্তু কথা বলেছে খুব কম। তার প্রশ্নের জবাবে আমি বললাম, হ্যাঁ, সহযোগিতার সঙ্গে কিছুটা যোগসূত্র আছে বই কি, তবে কথাটির মানে প্রধানত পরোপকার। সেই কাজ যার মধ্যে নিজের ব্যক্তিগত স্বার্থের কোনো নামগন্ধ নেই, যা একান্তভাবেই নিঃস্বার্থ পরোপকার। সে মাথা নেড়ে বলল, ওহ হ্যাঁ, এখন মনে পড়েছে। স্পেন্সারের মধ্যে শব্দটি পেয়েছি আমি। স্পেন্সার? আমি চেঁচিয়ে উঠলাম, আপনি স্পেন্সার পড়েছেন? খুব বেশি নয়। তার ফার্স্ট প্রিন্সিপালস বেশ ভালো বুঝতে পেরেছিলাম, কিন্তু বায়োলজি পড়তে গিয়ে দম ফেটে যাবার জোগাড় হয়েছিল। আর সাইকোলজি পড়ার সময় তো বেশ কিছুদিন রীতিমতো অসার বিভ্রান্তির মধ্যে দিন কেটেছে। সত্যি বলছি, কি যে তিনি ওই বইতে বলতে চেয়েছেন আমি কিচ্ছু বুঝতে পারিনি। তখন ভেবেছিলাম যে আমার বুদ্ধি স্বল্পতার জন্য বোধহয় আমি বুঝতে পারিনি, কিন্তু পরে আমার নিঃসংশয় ধারণা হয়েছে যে উপযুক্ত প্রস্তুতির অভাবেই আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আমার প্রয়োজনীয় পটভূমি বা ভিত্তি ছিল না। শুধু স্পেন্সার এবং আমি জানি কি প্রাণান্তকর পরিশ্রম আমি করেছি। কিন্তু তার ডাটা অফ এথিক্স পড়ে আমার খুব ভালো লেগেছিল। সেখানেই আমি প্রথম অ্যালট্রুইজম কথাটির সঙ্গে পরিচিত হই। কী অর্থে কথাটি সেখানে ব্যবহৃত হয়েছিল তাও আমার মনে আছে। এই লোক ওই ধরনের বইয়ের মধ্যে কি পেতে পারে আমি অবাক হয়ে ভেবেছিলাম। স্পেন্সারের বক্তব্য আমারও কিছুটা মনে ছিল। মানুষের মহত্তম আচরণ সম্পর্কে তার যে আদর্শ, তার জন্য নিঃস্বার্থ পরোপকার বৃত্তি ছিল অপরিহার্য। পরিষ্কার বোঝা গেল যে বাঘা লার্সেন ওই মহান দার্শনিকের মতবাদগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করেছে, এবং যেগুলি তার নিজস্ব মানসিক প্রবণতা এবং চাহিদার সঙ্গে খাপ খেয়েছে শুধু সেগুলি গ্রহণ করেছে, বাকিগুলো বর্জন করেছে। আর কিসের সঙ্গে আপনি পরিচিত হন? আমি জিজ্ঞাসা করলাম। তার ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত হল। এসব বিষয় ইতিপূর্বে সে কখনো ভাষায় প্রকাশ করার চেষ্টা করেনি। এখন তার চিন্তাধারাকে গুছিয়ে পরিষ্কার করে বলবার জন্য তাকে রীতিমতো মানসিক প্রয়াস করতে হলো। আমি নিজেও মনে মনে একটা অদ্ভুত উদ্দীপনা অনুভব করলাম। বাঘা লার্সেন প্রায়ই অন্যের আত্মার নিভৃত কন্দরে দৃষ্টিপাত করতে চাইত। আজ আমি তার আত্মার গোপন রহস্য আবিষ্কারের প্রয়াস পেলাম। সম্পূর্ণ নতুন ও অনাবিষ্কৃত অঞ্চলে এই অভিযান শুরু হলো। আমার চোখের সামনে ধীরে ধীরে অতি ভয়ঙ্কর আশ্চর্য এক পৃথিবী উন্মোচিত হলো। সে বলল, স্পেন্সার সামান্য কয়েকটি কথায় বিষয়টি মোটামুটি এইভাবে উপস্থিত করেছেন। প্রথমত, মানুষকে তার নিজের উন্নতির জন্য কাজ করতে হবে, সুনীতির জন্য এবং ভালো হবার জন্য তা করতে হবে। তারপর তাকে তার সন্তান সন্ততির মঙ্গলের জন্য কাজ করতে হবে, এবং তৃতীয়ত তাকে সমগ্র মানবজাতির মঙ্গলের জন্য কাজ করতে হবে। আমি বলে উঠলাম, এবং যে কাজ একই সঙ্গে কোনো লোকের নিজের, তার সন্তান সন্ততির এবং সমগ্র মানবজাতির কল্যাণ বিধান করে, তাই মানুষের শ্রেষ্ঠতম ও মহত্তম আচরণ। না, আমি সে কথা বলবো না, বাঘা লার্সেন বলল। এর কোনো মানে আমি দেখি না, দরকারও দেখি না। মানবজাতির এবং সন্তান সন্ততির অংশটুকু আমি ছেটে ফেলতে চাই। ওদের জন্য আমি কোনো রকম স্বার্থত্যাগ করতে রাজি নই। এসব শুধু নিরর্থক ভাবালুতা, অন্তত যে অনন্ত জীবনে বিশ্বাস করে না তার কাছে। অমরত্বের আশ্বাস সামনে প্রসারিত থাকলে পর নিঃস্বার্থ পরোপকারের মধ্যে হয়তো একটা লাভজনক ব্যবসার সম্ভাবনা দেখতাম। তখন হয়তো নিজের আত্মাকেও নানা রকম উচ্চতায় উন্নীত করতে পারতাম। কিন্তু আমার সামনে স্থায়ী ও অনন্ত যে বস্তুর হাতছানি দেখছি তা মৃত্যুর। যাকে আমরা জীবন বলি, সেই গ্যাজানো রসের পিণ্ড শুধু সামান্য একটু সময় এখানে হামাগুড়ি দিয়ে চলে, আকুপাকু করে। এই পরিস্থিতিতে কোনো রকম স্বার্থত্যাগের কাজকে আমি পাপ বলে বিবেচনা করি। যে কোনো স্বার্থত্যাগের কাজকে আমি পাপ বলে বিবেচনা করি। যে কোনো স্বার্থত্যাগের কাজের ফলে যদি আমাকে একবার কম হামাগুড়ি দিতে হয়, কিংবা একটিবার আকুপাকু করা থেকে বঞ্চিত হতে হয়, তাহলে তাকে আমি চরম নির্বুদ্ধিতা বলে মনে করব। শুধু নির্বুদ্ধিতা নয়, তাকে আমি নিজের প্রতি অন্যায় অবিচার বলে মনে করব, একটা কঠিন দুষ্কর্ম বলে বিবেচনা করব। জীবনের কাছ থেকে যথাসাধ্য সবটুকু রস নিংড়ে নিতে হলে একটা হামাগুড়ি কিংবা একটা আকুপাকু থেকে নিজেকে বঞ্চিত করা চলবে না। তাছাড়া যে অনন্ত নিশ্চলতা অনিবার্যভাবে আমার পানে এগিয়ে আসছে,
তা আমার স্বার্থত্যাগ বা স্বার্থপরতার ফলে তো বিন্দুমাত্র সহজ কিংবা কঠিন হবে না। তাহলে আপনি একজন ব্যক্তিবাদী, বস্তুতান্ত্রিক এবং সেই যুক্তির সূত্র ধরে একজন হেডোনিস্ট। তার মুখে হাসি ফুটে উঠল, বলল, বড় বড় কথা। হেডোনিস্ট মানে কি? শব্দটির মানে ব্যাখ্যা করে বলতেই সে মাথা নেড়ে আমার কথা মেনে নিল। এবার আমি বললাম, তাহলে আপনার নিজের স্বার্থের সঙ্গে সংঘাত বাঁধবার সম্ভাবনা রয়েছে, সেরকম কোনো বিষয়ে আপনার উপর বিন্দুমাত্র আস্থা রাখা চলবে না? উজ্জ্বল মুখে সে জানালো, এবার আমাকে কিছুটা বুঝতে আরম্ভ করেছ। আপনার মধ্যে তাহলে ন্যায়নীতি বলে কিছুই নেই? ঠিক তাই। আপনাকে তাহলে সবসময় রীতিমতো ভয় করে চলতে হবে? কোনো সন্দেহ নেই। সাপ কিংবা বাঘ কিংবা হাঙরকে যেমন মানুষ ভয় করে চলে, এইবার আমাকে তুমি চিনেছ এবং সবাই আমাকে সচরাচর যেভাবে চেনে তুমিও সেইভাবেই চিনলে। সবাই আমাকে বাঘা বলে ডাকে। আমি বেপরোয়াভাবে বলে উঠলাম, আপনি একরকম দানব বিশেষ, ব্রাউনিংয়ের ক্যালিবানের মতো, খেয়াল খুশি মতো কাজ করতে অভ্যস্ত। উপমাটি শুনে তার ভ্রু কুঞ্চিত হলো। কথাটা সে বুঝতে পারল না। আমি বুঝলাম যে কবিতাটির সঙ্গে তার পরিচয় নেই। সে বলল, আমি সবেমাত্র ব্রাউনিং পড়তে আরম্ভ করেছি। বেশ শক্ত কিন্তু, খুব বেশি দূর যাইনি, কিন্তু এর মধ্যেই যেন আর ঠাঁই পাচ্ছি না। আমি তার ঘরে গিয়ে বই নিয়ে এসে উচ্চকণ্ঠে ক্যালিবান কবিতাটি পড়ে শোনালাম। ও খুব খুশি হলো। যুক্তির আর দৃষ্টিভঙ্গির সেই আদিম ঢংটি সে ভালোভাবে বুঝতে পারল। বারবার সে আবৃত্তির মাঝখানে আমাকে থামিয়ে দিয়ে নানা প্রশ্ন করল, সমালোচনা করল। কবিতাটি শেষ হলে আবার পড়তে বলল। তারপর তৃতীয়বার, এবং তারপর আমরা গভীর আলোচনায় ডুবে গেলাম। দর্শন, বিজ্ঞান, বিবর্তনবাদ, ধর্ম নিয়ে সম্পূর্ণ একক চেষ্টায় নিজে নিজে সে পড়াশোনা করেছে। তার যুক্তিতর্কের মধ্যে তার চিহ্ন ধরা পড়ল। কিছু ভুল তথ্য আমার চোখে পড়ল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার চিন্তাধারা ও যুক্তিজালের মধ্যে আদিম মানসিকতার তীব্র ঋজুতা ও দ্বিধাহীন নিঃসংশয়তাও আমি লক্ষ্য করলাম। তার যুক্তির আশ্চর্য সরলতাই ছিল তার প্রচণ্ড শক্তি। চার্লি ফুরুসেথের সূক্ষ্ম জটিল বস্তুতান্ত্রিকতার চেয়ে বাঘা লারসেনের বস্তুতান্ত্রিকতার আবেদন ছিল অনেক বেশি জোরালো। তার প্রতি আস্থা স্থাপন করা ছিল সহজতর। অবশ্য আমার কোনো আস্থার উদ্রেক হয়নি। আমি ছিলাম, চার্লি ফুরুসেথের ভাষায়, একজন পাকা আদর্শবাদী। কিন্তু একথা স্বীকার করতেই হবে যে বাঘা লারসেন যে কম প্রচণ্ড জোরের সঙ্গে আমার বিশ্বাসের দুর্গে আঘাত হানতে শুরু করেছিল, তার ফলে তার মতবাদ সম্পর্কে আমার আস্থা না জন্মালেও একটা সম্ভ্রমবোধ জাগল। অনেকক্ষণ চলে গেল এইভাবে। রাতের খাবার সময় হয়ে এলো। তখনও টেবিল লাগানো হয়নি। আমি অস্থির হয়ে উঠলাম। টমাস মার্গ্রিস একবার আমাদের দেখে গেল। আমার দিকে যখন তাকালো, দেখলাম তার চোখে ক্রোধ আর প্রচণ্ড বিরক্তি। আমি উঠে নিজের কাজে যাবার উদ্যোগ করলাম, কিন্তু বাঘা লারসেন বাবুর্চিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, কুকি, আজ রাতে তুমি নিজেই সব বন্দোবস্ত করো। বুদ্ধ আমার এখানে ব্যস্ত আছে। ওকে ছাড়াই আজ তোমাকে চালিয়ে নিতে হবে। এবং আবারও অভূতপূর্ব একটি ব্যাপার ঘটল। সেদিন রাতে কাপ্তান এবং শিকারীদের সাথে আমি খানার টেবিলে বসলাম। টমাস মার্গ্রিস আমাদের জিনিসপত্র এগিয়ে দিল, পরে বাসনপত্র ধুয়ে রাখল। বাঘা লারসেনের এই এক খেয়াল। তার ক্যালিবন মনের এক অভিব্যক্তি। আমি বেশ বুঝতে পারছিলাম যে ভবিষ্যতে এজন্য আমাকে মুশকিলে পড়তে হবে। কিন্তু আপাতত আমাদের আলোচনা অবিশ্রাম চলতে লাগল। শিকারীরা আমাদের কথার বিন্দু বিসর্গ বুঝতে পারছিল না, ফলে সারাক্ষণ তাদের বিরক্তিরও আর অবধি রইল না। নবম অধ্যায়। 3 দিন ধরে পরিপূর্ণ বিশ্রাম, আরাম আর বিশ্রাম। বাঘা লারসেনের সঙ্গে বসে খাওয়া আর অবিশ্রাম আলোচনা করা, জীবন, সাহিত্য আর বিশ্ব নিয়ে। আর ওইদিকে টমাস মার্গ্রিস রাগে গড়গড় করতে করতে নিজের কাজ করে চলল, সেই সঙ্গে আমার কাজও। একদিন দুপুরে 8 ঘন্টার একটু ফাঁকা সময় ডেকে এসেছিলাম। বাঘা লারসেন তখন শিকারীদের কি একটা বিবাদ মেটাতে গেছে। লুইর সঙ্গে দেখা হতেই সে আমাকে সাবধান করে দিল, শোনো, ঝড় কখন ওঠে সেদিকে লক্ষ্য রেখো। আর একটু স্পষ্ট করে বলবার জন্য প্রশ্ন করতে লুই বলল, কি যে হবে ঠিক বলা যায় না। ওই লোকটির আচার আচরণ পানি বা বাতাসের স্রোতের মতোই অনিশ্চিত। কখন কি করবে সঠিকভাবে অনুমান করা অসম্ভব। ঠিক যখন ভাবছ যে ওকে ভালোভাবে চিনেছ, তোমাকে ও বেশ পছন্দ করছে, হয়তো সেই সময় তোমার উপর বোমার মতো ফেটে পড়বে। তোমার সুন্দর চমৎকার পাল ঝড়ের প্রচণ্ড দাপটে ছিঁড়ে ফালি ফালি করে ফেলবে। লুই আগেই সাবধান করে দিয়েছিল, তাই ঝড় যখন সত্যি আমার ওপর নেমে এলো, তখন আমি খুব বেশি অবাক হইনি। বাঘা লারসেন আর আমি তখন আলোচনায় প্রচণ্ড উত্তেজনায় তন্ময়। বিষয়বস্তু সেই জীবন। আমার তখন সাহস বেড়ে গেছে।
বাঘা লার্সেন আর বাঘা লার্সেনের জীবন সম্পর্কে আমি অত্যন্ত কঠোর কয়েকটি মন্তব্য করলাম। বস্তুতপক্ষে সে নিজে যেমন অন্যের জীবনকে খুঁড়ে খুঁচিয়ে তন্ন তন্ন করে, তার অন্তররহস্য আবিষ্কারের প্রয়াস পেত এভাবে, আমিও তার জীবন নিয়ে তাই করছিলাম। আমার কথাবার্তা ছিল সবসময় বেশ কাটা কাটা, ক্ষুরোধার। এটা হয়তো আমার দুর্বলতা, কিন্তু এই মুহূর্তে আমি সকল রকম বাঁধন হাওয়ায় উড়িয়ে দিয়ে বাক্যবাণে তাকে জর্জরিত করে ফেললাম। শেষটায় ও আর থাকতে না পেরে খ্যাক করে উঠল। ওর রোদে পোড়া তামাটে মুখ ক্রোধে কালো হয়ে উঠল, চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো। সে চোখ কেমন ঘোলাটে, তার মধ্যে কোনো রকম সুস্থ মস্তিষ্কতার চিহ্ন নেই। একটা উন্মাদের ভয়ঙ্কর ক্রোধ ছাড়া সেখানে আর কিছুই নেই। আমি তার ভেতরের বাঘটিকে দেখতে পেলাম, এবং সে বাঘ উন্মত্ত। একটা অস্ফুট গর্জন করে সে লাফ দিয়ে উঠে আমার বাহু চেপে ধরল। আমি ভেতরে ভেতরে কাঁপলেও পাথরের মতো সব নির্বিবাদে সহ্য করে যাব বলে স্থির করলাম। কিন্তু তার অমানসিক জোরের সামনে আমার সহ্য শক্তি হার মানল। শুধু এক হাতে সে আমার বাহু চেপে ধরেছিল। এবার তার হাতের মুঠি একটু শক্ত করতেই আমি নেতিয়ে পড়লাম। জোরে চিৎকার করে উঠলাম। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি কিছুতেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার মাংসপেশি কাজ করতে অস্বীকার করল। সেই ব্যথা আমার পক্ষে অসহ্য হয়ে উঠল। মনে হলো আমার বাহু যেন সে মাটির মতো গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। তারপর হঠাৎ ও সম্বিত ফিরে পেল। তার চোখে আবার স্বচ্ছ আলো দেখা দিল। অল্প একটু হেসে উঠে সে তার হাত সরিয়ে নিল। তাকে হাসি না বলে কোনো জানোয়ারের অস্ফুট গর্জন বলাই সঙ্গত। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় আমি মেঝেতে লুটিয়ে পড়লাম, আর ও চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে বিড়াল যেমন করে ইঁদুরকে দেখে সেইভাবে আমাকে লক্ষ্য করতে লাগলো। মাটিতে কাতরাতে কাতরাতে আমি ও চোখের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে সেই কৌতূহলী দৃষ্টি যা আমি ইতপূর্বে অনেকবার দেখেছি। সে দৃষ্টিতে বিস্ময়, কিছুটা বিভ্রান্তি, আর সমগ্র বিষয়টি কি সেই নিয়ে রহস্য আবিষ্কারের নেশায় অধীর অন্তহীন জিজ্ঞাসার দ্যুতি। অবশেষে আমি কোনো রকমে হাতের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালাম। তারপর সিঁড়ি বেয়ে বেরিয়ে গেলাম। আমার সুদিন শেষ হলো। এবার আবার রান্নাঘরে ফিরে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। আমার বাঁ হাত অবশ হয়ে গিয়েছিল, যেন পক্ষাঘাতে আক্রান্ত। বহুদিন সে হাত আমি ব্যবহার করতে পারিনি, আর ওই হাতের জড়তা এবং ব্যথা সম্পূর্ণ কেটে যেতে বেশ কয়েক সপ্তাহ লেগেছিল। অথচ সে বিশেষ কিছুই করেনি, শুধু তার হাতের মুঠিতে আমার বাহু আঁকড়ে ধরে একটু টিপে দিয়েছিল। মুচড়ে দেয়নি, ঝাঁকুনি দেয়নি, ধীরে ধীরে একটু কড়া করে চাপ দিয়েছিল মাত্র। ইচ্ছে করলে যে সে কি করতে পারত সে পরিচয় পেলাম পরদিন। পরদিন রান্নাঘরে মাথা গুলিয়ে আমাদের আগের অন্তরঙ্গতার ভাবটা আবার একটু ঝালিয়ে নেবার চেষ্টায় সে আমার হাতের অবস্থা কেমন আছে জানতে চাইল। একটু হেসে বলল, অবস্থা আরও খারাপ হতে পারত কিন্তু। আমি তখন আলুর খোসা ছাড়াচ্ছিলাম। সে ঘরে ঢুকে পাত্র থেকে একটা আলু তুলে নিল। প্রমাণ সাইজের আলু, বেশ শক্ত। তখন খোসা ছাড়ানো হয়নি। আলুটা হাতের মুঠোয় নিয়ে মুঠি বদ্ধ করে চাপ দিতেই আলুর ভেতরটা ফেটে গলে তার আঙ্গুলের ফাঁক দিয়ে ছিটকে বেরিয়ে এলো। তারপর নিঃশব্দে হাত থেকে বিধ্বস্ত আলুটি পাত্রের মধ্যে ফেলে দিয়ে সে ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। দানবটা সেদিন আমার ওপর সত্যি সত্যি জোর খাটালে কি অবস্থা হতো, মুহূর্তের জন্য সে দৃশ্য আমার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। কিন্তু সব সত্ত্বেও সে 3 দিনের বিশ্রামের ফলে আমার বেশ উপকার হয়েছিল। আমার আহত হাঁটুর অবস্থা এখন অনেক ভালো, ফোলা অনেক কমে গেছে। অবশ্য এই বিশ্রামের ফলে আমার কপালে যে দুঃখ নেমে আসবে আশঙ্কা করেছিলাম তারও সুস্পষ্ট চিহ্ন দেখা দিল। পরিষ্কার বোঝা গেল যে টমাস মার্গ্রিস ওই 3 দিনের পুরোপুরি শোধ নেবে। সে আমার সঙ্গে জঘন্য ব্যবহার করতে আরম্ভ করল। সারাক্ষণ শুধু গালিগালাজ আর সাপসাপান্ত করতে লাগলো, আর আমার কাজের সঙ্গে সঙ্গে নিজের কাজও আমার ওপর একগাদা চাপিয়ে দিল। এমনকি একবার আমাকে মারতে হাত উঠিয়েছিল, কিন্তু আমিও ততদিনে প্রায় জন্তুর পর্যায়ে গিয়ে পৌঁছেছিলাম। ওর মুখের দিকে তাকিয়ে আমি এমন ভয়ঙ্করভাবে খেঁকিয়ে উঠেছিলাম যে সে ভয়ে পিছিয়ে যায়। সে দৃশ্যের কথা যখন ভাবি তখন তাকে খুব প্রীতিপ্রদ বলে মনে হয় না। আমি, হামফ্রি ভ্যান উইডেন, একটা জাহাজের রান্নাঘরের এক কোনায় গুড়ি মেরে পড়ে আছি। মুখে তুলে তাকিয়ে আছি আরেকটি প্রাণীর দিকে যে আমাকে আঘাত করতে উদ্যত। আমার ঠোঁট উল্টানো, কুকুরের মতো দাঁত মুখ খিঁচানো, চোখ দুটি ভয়ে আর অসহায়তায় চকচক করছে। সেই সঙ্গে ভয় আর অসহায়তা থেকে যে সাহসের জন্ম হয় সেই সাহসের দীপ্তিতেও তা উজ্জ্বল। না,
সে দৃশ্য আমার মোটেই পছন্দ হচ্ছে না, বড় বেশি করে কলে পড়া ইঁদুরের কথা মনে করিয়ে দেয়। সে কথা একদম ভাবতে ইচ্ছে করে না আমার, কিন্তু তখন তা নিঃসন্দেহে কার্যকরী হয়েছিল। মাগরিজের উদ্যত মুষ্টি আমার ওপর নেমে আসেনি। হিংস্র বিদ্বেষ ভরা চোখে আমার দিকে তাকাতে তাকাতে সে পিছিয়ে গেল। আমিও তার দিকে অনুরূপভাবে তাকিয়েছিলাম, ঠিক যেন খাঁচায় পোড়া দুটি পশু পরস্পরের দিকে তাকিয়ে দাঁত মুখ খিচাচ্ছে। আসলে ও একটা কাপুরুষ। আমি আগে থাকতে ভয়ে যথেষ্ট কাবু হইনি, তার ফলে আমাকে আঘাত করতে এখন আর সে সাহস পাচ্ছে না। এবার তাই আমাকে ভয় দেখাবার জন্য সে একটা নতুন পথ ধরল। আমাদের রান্নাঘরে কাজকর্মের জন্যে সত্যিকার ছুরি বলতে একটাই ছিল। বহুদিন ব্যবহারের ফলে তার ফলাত দীর্ঘ এবং সরু হয়ে এসেছিল। ছুরিটার চেহারা ছিল সাংঘাতিক। যখনই ওটা হাতে নিয়ে কাজ করেছি, তখনই আমি কেমন শিউরে উঠেছি। বাবুর্চি বা জনসনের কাছ থেকে এক টুকরো পাথর চেয়ে নিয়ে সেই পাথরে ঘষে ঘষে ছুরিটা সানাতে আরম্ভ করল। মহা আড়ম্বরে আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে সে তার ছুরিতে শান দিতে লাগল। সারা দিন ধরে অবসর পেলেই তাকে সে কাজে ব্যস্ত দেখা গেল। দেখতে না দেখতে ছুরির ফলা ক্ষুরোধার হয়ে উঠল। বুড়ো আঙুলে ছুঁয়ে নখের গায়ে স্পর্শ করে সে ওই ছুরির ধার পরীক্ষা করে দেখল। সে তার হাতের উল্টো পিঠের ছোট ছোট লোম নির্মূল করল ওই ছুরি দিয়ে। গভীর মনোযোগের সঙ্গে সে ছুরির ফলাটি বারবার পরীক্ষা করল, ভান করল যেন কোথাও এখনো সামান্য একটু অসমান রয়েছে। তারপর আবার পাথর বার করে তার গায়ে ক্লান্তিহীনভাবে তার ছুরির ফলা ঘষতে শুরু করল। শেষে ব্যাপারটা এমন হাস্যকর হয়ে উঠল যে আমি প্রায় সজোরে হেসে উঠেছিলাম আর কি। কিন্তু ব্যাপারটা গুরুতরও ছিল। আমি জানতে পারলাম যে তার পক্ষে ছুরি চালানো সম্ভব। কাপুরুষতার আড়ালে আমারই মতো তারও এক ধরনের সাহস লুকিয়েছিল। সেই সাহসের বলে যে কাজ করতে সে ভয় পায়, তার সমস্ত অন্তরাত্মা যে কাজের বিরোধী, তেমন কাজই সে করে ফেলতে পারে। খালাসিরা সবাই বলাবলি করতে আরম্ভ করেছে, জানো, কুকি বুদ্ধির জন্য তার ছুরিতে ধার দিচ্ছে। এ নিয়ে তাকে কেউ কেউ ঠাট্টা পর্যন্ত করছে। তাকে এর ফলে মোটামুটি খুশিই দেখা গেল। রহস্যময় ভঙ্গিতে সে মাথা নাড়ল। ভবিষ্যতের গর্ভে কি আছে তা যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। কিন্তু আগের কেবিন বয় জর্জ লিচ যখন এই ব্যাপারে তার সঙ্গে কি একটা রসিকতা করতে গেল, তখনই গোলমাল বাঁধল। এখানে বলা দরকার যে কাপ্তানের সঙ্গে তাস খেলার পর যে দুজন খালাসিকে মাগরিজের মাথায় পানি ঢালতে বলা হয়েছিল, লিচ ছিল তাদের একজন। লিচ সে কাজ এত পারদর্শিতার সঙ্গে সম্পন্ন করেছিল যে মাগরিজ তাকে তার জন্য ক্ষমা করেনি। পরে এ নিয়ে কথা কাটাকাটি হয়। বাপমা তুলে গালিগালাজও বাদ যায়নি। মাগরিজ এবার আমার জন্য সানানো ছুরি তুলে লিচকে ভয় দেখালো, কিন্তু লিচ ভ্রুক্ষেপ না করে হেসে উঠে আরও কয়েকটি অশ্লীল মন্তব্য ছুড়ে দিল। তারপর মুহূর্তের মধ্যে কি হলো তা আমিও বুঝতে পারলাম না, সেও বুঝতে পারল না। দেখা গেল ছুরির বিদ্যুৎ গতি আঘাতে কোনই থেকে কবজি পর্যন্ত লিচের হাত ফাঁক হয়ে গেছে। তারপরই ছুরিটা আত্মরক্ষার ভঙ্গিতে সামনে ধরে মুখে একটা পৈশাচিক অভিব্যক্তি ফুটিয়ে বাবুর্চি পেছনে হটে গেল। লিজ কিন্তু কোনো রকম অস্থিরতা প্রকাশ করল না। ফোয়ারার পানির মতো তার কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত উঠে ডেক ভিজিয়ে দিল। সে শুধু বলল, এ শোধ নেব আমি কুকি, কঠিন শোধ। আর কোনো তাড়া নেই আমার। এবার যখন আমি তোমাকে ধরব, তখন তোমার হাতের ধারে কাছে ছুরি থাকবে না। বলে সে মুখ ঘুরিয়ে ধীরে ধীরে চলে গেল। নিজের কৃতকর্মের কথা ভেবে এবং যাকে ছুরি মেরেছে সে যে আজ হোক কাল হোক এ শোধ নেবে, সে চিন্তায় ভয়ে মাগরিজের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। কিন্তু তা সত্ত্বেও আমার সঙ্গে তার ব্যবহার আগের চেয়েও হিংস্র আকার ধারণ করল। যে কীর্তি সে করেছে তার জন্য নিজের কপালে যাই থাকুক না কেন, এখন যে আমার একটা শিক্ষা হলো তা সে বেশ বুঝতে পারল। তার জুলুম জবরদস্তির ভাব যেন আরও বেড়ে গেল। তাছাড়া রক্ত দেখে তার মধ্যে বোধহয় এক ধরনের উন্মত্ততাও জেগে উঠেছিল। যেদিকে তাকায় সেদিকেই যেন সে রক্ত দেখতে পাচ্ছিল। এর মনস্তাত্ত্বিক দিকটি বড়ই জট পাকানো, কিন্তু তবু আমার মনে হলো আমি যেন ওর মনের ভেতরটা পরিষ্কার দেখতে পাচ্ছি। বেশ কয়েকদিন কেটে গেল। আমাদের জাহাজ অনুকূল বাতাস পেয়ে স্বচ্ছন্দ গতিতে সমুদ্রের বুকে ফেনা তুলে এগিয়ে যেতে লাগলো। কিন্তু টমাস মাগরিজের চোখে উন্মত্ততার চিহ্ন আমি বাড়তে দেখলাম, এবং স্বীকার করছি আমার রীতিমতো ভয় করতে লাগলো। পাথরের গায়ে ছুরি সানানো অনবরত চলছে তো চলছেই। ছুরির ফলার ধার পরীক্ষা করতে করতে সে যেভাবে আমার দিকে তাকালো, তাতে তাকে মনে হলো যেন একটা মাংসাশী পশু। শেষটায় এমন হলো যে তার দিকে আমি ভয়ে পেছন ফিরতে পারলাম না।
রান্নাঘর থেকে বেরুবার সময় ওর দিকেই মুখ করে পেছনে হেঁটে বেরিয়ে যেতাম। খালাসিরা এবং শিকারির দল এতে ভারী মজা পেল। এই দৃশ্য দেখার জন্য তারা সবাই রান্নাঘরের সামনে ভিড় করে জটলা পাকাত। ব্যাপারটা আমার পক্ষে প্রায় অসহনীয় হয়ে উঠল। মাঝে মাঝে আমার মনে হতো যে আমি পাগল হয়ে যাব। উন্মাদ এবং পশুদের এই জাহাজে সেটা মোটেই অসঙ্গত হতো না। প্রতি মুহূর্ত আমি চরম বিপদের মধ্যে কাটাচ্ছিলাম। আমি একটা মানুষ, সারাক্ষণ অকথ্য যন্ত্রণা ভোগ করছি, কিন্তু গোটা জাহাজে কাউকে দেখে মনে হলো না যে কেউ সে সম্পর্কে বিন্দুমাত্র সহানুভূতিশীল। আমার যন্ত্রণা লাঘবের জন্য কারো সামান্যতম মাথা ব্যথা আছে। কয়েকবার আমি ভেবেছি যে বাঘা লার্সেনের কাছে গিয়ে তার করুণা ও সাহায্য ভিক্ষা করব, কিন্তু তখনই তার ব্যঙ্গভরা চোখের কথা আমার মনে পড়েছে। সে চোখে জীবন সম্পর্কে শুধু অবজ্ঞা এবং বিদ্রূপ। সে চোখের কথা মনে পড়তেই তার কাছে যাবার ইচ্ছাকে আমি দমন করেছি। অন্য সময় আমি সত্যি সত্যি আত্মহত্যার কথা চিন্তা করেছি এবং শেষ পর্যন্ত আমার আশাবাদী জীবন দর্শনের সবটুকু শক্তি দিয়ে রাতের আধারে জাহাজ থেকে সমুদ্রের বুকে ঝাঁপ দিয়ে জীবনাবসানের সংকল্পটুকু প্রতিহত করেছি। কয়েকবার বাঘা লার্সেন আমাকে আলোচনার বৈঠকে টেনে নিতে চেষ্টা করেছে, কিন্তু আমি ছোট্ট দুয়েক কথায় উত্তর দিয়ে তাকে এড়িয়ে গেছি। শেষে সে আমাকে কেবিনে গিয়ে বসতে আদেশ দিল, বলে দিল যে বাবুর্চি আমার কাজ করবে। তখন আমি ব্যাপারটা তাকে খুলে বললাম। 3 দিন কাপ্তানের অনুগ্রহ ভোগের পুরস্কার হিসাবে টমাস মাগ্রিজ আমার কি হাল করেছে সে কথা বললাম। বাঘা লার্সেন হাস্যোজ্জ্বল চোখে আমার দিকে তাকালো, তারপর ব্যঙ্গ ভরে বলে উঠল, তাহলে তুমি ভয় পেয়েছ? আমি সত্য কথা বললাম। উদ্ধত ভঙ্গিতে জবাব দিলাম, হ্যাঁ, ভয় পেয়েছি। এবার একটু রাগত সুরে এসে বলে উঠল, তোমাদের কাণ্ড কারখানাই ওই রকম। আত্মার মৃত্যু নেই বলে কত কবিতা করো, অথচ তারপর মরতে এত ভয়। একটা কাপুরুষ কখনই ছুরি ধার দিতে আরম্ভ করল, আর এমনি সেই দৃশ্য দেখেই তোমাদের কাব্যের উন্মাদনা অন্তর্হিত হয়ে গেল। জীবনকে আঁকড়ে ধরলে বজ্রমুষ্টিতে। কেন? তুমি তো বাছা চিরকাল বাঁচবে। তুমি তো দেবতা, এবং দেবতার মৃত্যু নেই। বাবুর্চির সাধ্য কি তোমাকে স্পর্শ করে? পুনর্জীবন তো তোমার অবধারিত। ভয় কি আছে বলো? তোমার সামনে অনন্ত জীবন পড়ে রয়েছে। অমরতায় তুমি হচ্ছ একজন কোটিপতি। তোমার সম্পত্তি চিরস্থায়ী, ধ্বংসের অতীত আকাশের তারার চেয়েও তার আয়ু বেশি, মহাশূন্য কিংবা কালের মতো। তোমার মূলধনকে স্পর্শ করা অসম্ভব। অমরত্বের কোনো আরম্ভ কিংবা শেষ নেই। অনন্তকাল অনন্তকালই। এখানে যদি তোমার মৃত্যু ঘটে, তবে অন্যত্র অনন্তকাল ধরে তোমার জীবন অব্যাহতভাবে চলতে থাকবে। এবং জিনিসটা তো ভারী সুন্দর। অস্থি মাংস সব ঝেড়ে ফেলে দিয়ে বন্দি আত্মা মুক্ত হয়ে ঊর্ধ্বে উঠে যাবে। কুকি তোমার কি করতে পারে? বড়জোর অনন্ত পথে তোমার সুনিশ্চিত যাত্রাকে একটু ত্বরান্বিত করতে পারে। কিংবা তোমার সে যাত্রাকে তুমি যদি এক্ষুনি ত্বরান্বিত করতে না চাও, তবে কুকির যাত্রাকে ত্বরান্বিত করতে দাও না। তোমার মতানুযায়ী সেও তো এক অমর কোটিপতি। তাকে নিঃস্ব দেউলিয়া করা তোমার সাধ্যাতীত। তাকে হত্যা করে তার জীবন তুমি সংকুচিত করতে পারবে না, কারণ তার কোনো আরম্ভ বা শেষ নেই। কোনো একভাবে কোথাও না কোথাও এক জীবন অব্যাহত থাকতে বাধ্য। অতএব দাও, তার অবরুদ্ধ আত্মাকে মুক্তি দাও। যে কয়েদখানায় সে বন্দী সেটা সত্যিই জঘন্য। তার দরজা ভেঙে দিয়ে তুমি সহৃদয়তার কাজই করবে, এবং কে জানে, হয়তো তখন সেই কুৎসিত খাঁচা থেকে একটা অত্যন্ত সুন্দর আত্মা বেরিয়ে এসে নীল আকাশের দিকে উড়ে চলে যাবে। যাও, দাও তার যাত্রাকে ত্বরান্বিত করে। তোমাকে তার জায়গায় প্রমোশন দেব। জানো, ও এখন মাসে $45 বেতন পায়। স্পষ্ট বুঝতে পারলাম যে বাঘা লার্সেনের কাছ থেকে কোনো রকম দয়া বা সাহায্য প্রাপ্তির আশা নেই। যা কিছু করার আমাকেই করতে হবে। ভয় থেকে যে সাহসের জন্ম, সেই সাহসে ভর করে আমি স্থির করলাম যে টমাস মাগ্রিজের পন্থা অনুসরণ করেই ওকে আমার কাবু করতে হবে। জোহানসেনের কাছ থেকে আমি ছুরি শান দেবার একটি পাথর ধার করলাম। লুই ইতিপূর্বে আমার কাছে কিছু জমানো দুধ আর চিনির জন্য অনেক অনুনয় বিনয় করেছিল। কেবিনের মেঝের নিচে একটি খুপড়িতে এইসব জিনিস তোলা থাকত। সুযোগ বুঝে আমি একসময় 5 কৌটা দুধ সেখান থেকে সরিয়ে ফেলি। তারপর সেই রাতেই লুই যখন ডেকের ওপর পাহারা দিচ্ছিল, তখন তাকে ওই দুধ দিয়ে তার বদলে ওর কাছ থেকে একটা ছোরা সংগ্রহ করি। টমাস মাগ্রিজের ছুরির মতোই সে ছোরা, লম্বা আর হিংস্র দেখতে। ছোরাটায় জং ধরে গিয়েছিল, কিন্তু লুইয়ের সাহায্যে ঘষে ঘষে সেটাতে আমি ধার দিয়ে নিলাম। সে রাতে অন্যত্র রাত্রির চেয়ে অনেক বেশি আরামে ঘুমিয়েছিলাম। পরদিন সকালে নাস্তার পর টমাস মাগ্রিজ আবার তার ছুরি ধার দিতে বসল। আমি হাঁটু গেড়ে উনুনের ছাই তুলতে তুলতে সতর্ক চোখে তার দিকে তাকালাম।
তারপর জাহাজের রেলিংয়ের ওপর দিয়ে ছাই ফেলে রান্নাঘরে ঢুকে দেখি হ্যারিসন এক মনে মাগরিজের গল্প শুনছে। হ্যারিসনের চোখে মুখে কোন একটা সম্মোহিত বিস্ময়ের ভাব। মাগরিজ বলছিল, তারপর জানো, বিচারক আমাকে 2 বছরের সাজা দিয়ে দিলেন, কিন্তু আমি তার পরোয়া করি না। ওই বেটাকে আচ্ছা শিক্ষা দিয়েছিলাম। একবার যদি দেখতে তুমি, ঠিক এই রকম ছুরি ওর গায়ে যখন বসিয়ে দিলাম, মনে হলো যেন মাখনের মধ্যে ঢুকে গেল। কিরকম যে চেঁচিয়ে উঠেছিল। এইটুকু বলে আর চোখে সে আমার দিকে একবার তাকিয়ে দেখল আমি তার কথা শুনছি কিনা। তারপর আবার বলতে শুরু করলো। লোকটা কাতরাতে কাতরাতে বলল, ঈশ্বরের দোহাই টমি, আমি ওরকম করতে চাইনি। সত্য বলছি তুমি। কিন্তু আমি ওকে রেয়াত করিনি। এইবার বোঝো মজা, বলে আঘাতের পর আঘাত করেছি তার গায়ে। তার অবিশ্রাম করুণ আর্তনাদে কান দেইনি। ফালি ফালি করে ওকে কেটে ফেলেছিলাম। একবার হঠাৎ ছুরিটা ধরে ফেলেছিল, কিন্তু আমি জোরে টান দিয়ে তার হাতের মধ্য থেকে ছিনিয়ে নিয়ে আসি। ওর হাতের আঙুল কেটে হাড় বেরিয়ে পড়েছিল। সে একটা দেখার মতো দৃশ্য বটে। মেয়েটার আহ্বানে এই লোমহর্ষক রক্তাক্ত কাহিনীর বিবরণে বাধা পড়ল। হ্যারিসন উঠে চলে গেল। মাগরিজ রান্নাঘরের উঁচু পাটাতনে বসে আবার তার ছোড়াতে শান দিতে আরম্ভ করল। আমি প্রশান্তভাবে কয়লার বাক্সের ওপর তার মুখোমুখি বসলাম। ও একবার হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার বুকের ভেতরটা তখন টিপ টিপ করছে, কিন্তু বাইরে শান্তভাব দেখিয়ে আমি আস্তে আস্তে লুইয়ের ছোড়াটা বার করে সেটাতে ধার দিতে আরম্ভ করলাম। যে কোনো রকম বিস্ফোরণের জন্য আমি তৈরি ছিলাম। কিন্তু অবাক কাণ্ড, আমি কি করছি না করছি বাবুর্চি যেন দেখতেই পেল না। আপন মনে সে তার ছুরিতে ধার দিয়ে যেতে লাগলো। আমিও আমার ছোড়ায় ধার দিতে লাগলাম। এমনিভাবে আমরা পুরো 2 ঘন্টা মুখোমুখি বসে নিজের নিজের ছুরি সানালাম। খবরটা জাহাজে ছড়িয়ে পড়তেই জাহাজের অন্তত অর্ধেক খালাসি এই দৃশ্য দেখার জন্য রান্নাঘরের দরজায় এসে ভিড় করল। এরপর চারদিক থেকে অযাচিত উৎসাহ আর উপদেশবাণী বর্ষিত হলো। শান্ত মৃদুভাষী শিকারী জ্যাক হর্নার দেখলে মনে হয় একটা নেংটি ইঁদুরকেও ব্যথা দিতে অনিচ্ছুক। সে উপদেশ দিল, পাঁজরের হাড় বাদ দিয়ে যেন তলপেটে উপর টানে ছোড়া বসাই। তারপর ওর ভাষায় ছোড়ার ফলায় যেন একটা স্প্যানিশ মোচড় দিই। ব্যান্ডেজ মাথা হাত নিয়ে লিজ অনুনয় করে বলল, তার জন্য যেন বাবুর্চির একটু ছিটে ফোটা আমি অবশিষ্ট রাখি। আর বাঘা লার্সেনও 2-1 বার তার নিজের জায়গা থেকে আমাদের দিকে তাকালো। যাকে সে জীবন বলে সেই গ্যাজানো রসের পিণ্ডে ছটফটানি আর কিলবিল করা লক্ষ্য করল 2 কৌতূহলী চোখ মেলে। স্বীকার করছি যে সেই সময় জীবনের মূল্য আমার কাছেও কুৎসিত এবং মলিন হয়ে উঠেছিল। তার মধ্যে কোথাও কোনো সৌন্দর্য বা মহত্ব ছিল না। শুধু 2টি কাপুরুষ সচল বস্তু বসে বসে পাথরের গায়ে ছুরি ধার দিচ্ছিল, আর অন্য কয়েকটি সচল বস্তু, কিছু কাপুরুষ কিছু সাহসী, আমাদের কাণ্ড কারখানা দেখছিল। আমি নিঃসন্দেহ যে আমরা যদি মরণ কামড়ে পরস্পরে টুঁটি আঁকড়ে ধরতাম, তবু কেউ বাধা দিত না। আমি জানি যে অন্তত ওদের অর্ধেক লোক রক্তপাত দেখার জন্য উৎসুক হয়ে দাঁড়িয়েছিল। ওদের জন্য সেটা খুব মজার ব্যাপার হতো। একদিক থেকে সমস্ত ব্যাপারটা হাস্যকর এবং নিতান্ত ছেলে মানুষই ছিল। হামফ্রি ভ্যান উইডেন একমনে জাহাজের রান্নাঘরে বসে ছুরিতে ধার দিচ্ছিল। মাঝে মাঝে বুড়ো আঙুলের ছুরির ফলা ছুঁয়ে তার ধার পরীক্ষা করছে। এটা একটা কল্পনাতীত পরিস্থিতি। আমি জানি যে আমার পরিচিত সঙ্গী সাথীরা এমন যে হতে পারে, সে কথা কিছুতেই বিশ্বাস করত না। আমাকে বিনা কারণে খুকি ভ্যান উইডেন ডাকা হতো না। খুকি ভ্যান উইডেনের পক্ষে এরকম কাজ করা যে সম্ভবপর, সেটা হামফ্রি ভ্যান উইডেনের কাছে এক পরম বিস্ময়কর আবিষ্কার। আর সে আবিষ্কারে সে উল্লসিত হবে না লজ্জা পাবে, বুঝে উঠতে পারল না। শেষ পর্যন্ত অবশ্য কিছু হলো না। পুরো 2 ঘন্টা কেটে যাবার পর মাগরিজ তার ছুরি আর পাথর সরিয়ে রেখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। বলল, ওই হতচ্ছাড়াগুলোর মজা দেখার জন্য আমরা কেন নিজেদের সং বানাতে যাব? আমাদের জন্য ওদের কোনো পীড়িত নেই। আমরা খুনোখুনি করলে ওরা খুশিতে আটখানা হবে। তাছাড়া বুদ্ধু, তুমি লোক তেমন খারাপ নও, বেশ বুকের পাটাও আছে। মোটামুটি তোমাকে আমার ভালোই লাগে। এসো, হাত মিলাও। আমি কাপুরুষ হতে পারি, কিন্তু ওর মতো অতটা কাপুরুষ ছিলাম না। তাছাড়া এইবার একদান জিতেছি। এখন ওর ঘৃণ্য হাতে হাত মিলিয়ে সেই জেতার আনন্দটুকু বিসর্জন দিতে রাজি হলাম না। আমার তাচ্ছিল্যটুকু গায়ে না মেখে সে নির্বিকারভাবে বলল, হাত মেলাও কিংবা না মেলাও, তোমাকে আমার ভালোই লাগবে। এই বলে কোনো রকমে মুখ রক্ষা করার চেষ্টায় দরজায় ভিড় করে দাঁড়ানো খালাসিদের দিকে হিংস্রভাবে তাকিয়ে চিৎকার করে উঠল, যাও, যাও বলছি আমার রান্নাঘরের দরজা থেকে। চিৎকারের সঙ্গে সঙ্গে এক কেতলি গরম পানি সে ছুড়ে দিল দরজার দিকে। খালাসিরা পড়ে কি মরি করে সরে গেল। টমাস মাগরিজের পক্ষে এটা একরকম জিত হলো বলা চলে, এবং ফলে আমার কাছে তার পরাজয়কে
সে অপেক্ষাকৃত সহজভাবে গ্রহণ করতে পারল। অবশ্য শিকারীদের ওইভাবে তাড়িয়ে দেবার মতো বোকামি সে করেনি। আমি শুনলাম স্মোক হর্নারকে বলছে, বাবুর্চির বাহাদুরির এইখানেই ইতি। হর্নার বলল, কোনো সন্দেহ নেই, এবার থেকে বুদ্ধুই রান্নাঘরে সব কর্তৃত্ব করবে, দেখে নিও। কুকি টু শব্দটিও করবে না। মাগরিজও ওদের কথাবার্তা শুনল। আমার দিকে একবার আর চোখে তাকালো সে, কিন্তু তাদের কথাবার্তা যে আমার কানে গেছে তার কোনো আভাস দিলাম না। আমার বিজয়ের ব্যাপকতা বা সম্পূর্ণতা সম্পর্কে আমি ওদের মতো অত নিঃসংশয় তখনও হতে পারিনি। তবে যেটুকু সুবিধা পেয়েছি তার বিন্দুমাত্র বৃথা যেতে দিতেও আমি রাজি ছিলাম না। স্মোকের ভবিষ্যৎবাণী কিন্তু যতদিন কাটতে লাগলো তত নির্ভুল সত্য বলে প্রতিষ্ঠিত হলো। বাবুর্চি আমাকে বাঘা লার্সেনের চেয়েও বেশি তোয়াজ আর সমীহ করতে আরম্ভ করলো। আর তাকে মিস্টার বলে আমি ডাকি না, স্যার বলে সম্বোধন করি না। তার তেল চিটচিটে বাসন ধুই না, আলুর খোসা ছাড়াই না। নিজের কাজটুকু ছাড়া আর কোনো কাজে আমি হাত লাগাই না, এবং নিজের কাজও আমি করি আমার নিজের পদ্ধতিতে, নিজের রীতিতে। যখন যতটুকু দরকার মনে করি ততটুকু করি। আমি খালাসিদের ঢঙে কোমরের কাছে একটা খাপে সেই ছোরাটা সঙ্গে রাখতে আরম্ভ করলাম, আর মাগরিদের সঙ্গে ব্যবহারে বজায় রাখলাম একটা কড়া কর্তৃত্বের ভাব। তার সঙ্গে মিশে রইল অবজ্ঞা আর অপমান।